প্রিপেইড মিটারে টোকেন নাম্বার দেয়। বিকাশ থেকে রিসার্চ করছে, টোকেন নাম্বার দিছে 180টা ডিজিট। পিটুনিয়া গাছ এখনো ফুল দিয়েই যাচ্ছে। প্রিপেইড মিটারে কেন যে সার্ভিস দেয়ার এত কেন চার্জ আমি বুঝে উঠতে পারি না। সবগুলো গাছ এভাবে সুন্দর করে আবার উপরে উঠিয়ে দিলাম, সাজিয়ে নিলাম, একটু কাটিংও করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এই যে লম্বা একটা জার্নি করে চলে আসলাম বাসায়। অনেকটা সময় লাগলো জার্নি করতে করতে, আসলে জীবনটাই যেন শেষ হয়ে যাচ্ছে। তো বাসায় থেকে যাওয়ার আগে আমরা কিন্তু সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাই। বেডটাও কিন্তু সুন্দর মতো গুছানো আছে। তারপরেও আমি এসে আবার একটু এরকম করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুমাবো। আর একদম ময়লায় বারান্দা একদম শেষ, অনেক বেশি টায়ার্ড। আর আমি কিন্তু আর কোনো কিছু দেখাইনি। বাসা থেকে রান্না করা খাবার দিছে, জিনিসপত্র দিছে, সেগুলো সব এসে অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। প্রত্যেকবার আর একই জিনিস দেখাতে ভালো লাগলো না, এই জন্য আর দেখালাম না। রাতে আর তেমন কোনো ক্লিপ নেইনি, অনেক বেশি টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। আর যে দেখেন সকালবেলা বারান্দাতে চলে আসলাম। এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে বারান্দার কি একটা অবস্থা হয়েছে, একদম ময়লায় বারান্দা একদম শেষ। আর এই যে গাছগুলো নিচে রেখে গিয়েছিলাম, সেগুলো কিন্তু এখনো ভালো আছে। আর এভাবে একটু নিচে রেখে গেলে কিন্তু গাছগুলো ভালো থাকে। আলহামদুলিল্লাহ সব গাছই ভালো আছে, কোনো সমস্যা হয়নি। তো গাছগুলো এখন আমি উপরে তুলে দেব। খালা চলে এসেছে, খালা এগুলো ক্লিন করে দেবে। আমার অফিসে যেতে হবে। মাই গড, এই যে পিটুনিয়া গাছ এখনো ফুল দিয়েই যাচ্ছে, মাশাআল্লাহ। এখন এই জুন মাস অথচ ফুল দিয়েই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই বারান্দাতে গাছগুলো নিচে রেখে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবগুলো গাছই ভালো আছে। এখন এই গাছগুলো সব ওই বারান্দায় নিয়ে যাব। এই বারান্দাতেও ভালো পানি এসেছে, দেখেন প্রত্যেকটা গাছের গোড়াই ভালো আছে। আর নিচের গাছগুলোতেও পানি লেগেছে, বৃষ্টির পানি। আর বৃষ্টি আসলে অনেক বেশি হয়েছে, এই কারণে হয়তো অনেক ভালো পানি লেগেছে। এই যে এত বেশি হয়েছে যে দরজা দিয়ে ভিতরে ঢুকে এই যে মেঝেতে পর্যন্ত ঢুকে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। গাছগুলো আলহামদুলিল্লাহ এখন সবগুলোই সুন্দর আছে। তো এখন এগুলো ওই বারান্দায় নিয়ে যাচ্ছি। সবগুলো গাছ এভাবে সুন্দর করে আবার উপরে উঠিয়ে দিলাম, সাজিয়ে নিলাম, একটু কাটিংও করলাম। চন্দ্রমল্লিকার যে কয়েকটা ফুল একটু পুরনো হয়ে গিয়েছিল, মরা মরা হয়ে গিয়েছিল, সেগুলো সব কাটিং করে দিয়েছি। আবার এই পাশে ডেন্টাল গাছেও কিছু অংশ মরে গিয়েছিল, সব কাটিং করে দিলাম। তো এভাবে একটু গুছিয়ে নিলাম। তবে মেঝের অবস্থা খুবই খারাপ। আমার হেল্পিং হ্যান্ড খালা এসে গেছেন, তো উনি ক্লিন করে দেবেন। আর এখন আমি অফিসের জন্য রেডি হব ঝটপট। অফিস থেকে বের হয়ে বাইরে একটু কাজ ছিল, তাই একটু এই যে পান্না চত্বরের দিকে যাচ্ছি। আর আমাদের রাজবাড়িতে এই যে ফুড কোর্ট এরিয়াটা কিন্তু জমজমাট থাকে, এটা সব সময়ই আশেপাশের মানুষজন আসে এখানে খাওয়া দাওয়া করে। আর রাজবাড়ির এখন একটা চাঞ্চল্যকর জায়গা হচ্ছে এইটা। তো আমি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি, অল্প একটু দূরত্বে আমার বাসা। প্রিপেইড মিটারে টোকেন নাম্বার দেয়, আর আজকে আমার টাকা তোলা লাগলো। আমি যখন বিকাশ থেকে রিসার্চ করছি, টোকেন নাম্বার দিছে 180টা ডিজিট। ভাবা যায় 180টা ডিজিট আমি ডায়াল করলাম। আমি পর 4-5 বার ডায়াল করেছি। দেখা যাচ্ছে দিতে একটু দেরি হয়ে গেলে ভুল হয়ে যায়। কি যে একটা অবস্থা। ফাইনালি আমি আর কি করতে পারছি। 1000 টাকা রিচার্জ করছি, 663 টাকা আমার এখানে থাকলো। অলমোস্ট কত টাকা কাটছে, প্রায় 300 টাকার মতো কেটে নিছে, 300 টাকার বেশি। তো এইরকম ভাবে আসলে প্রিপেড মিটারে কেন যে সার্ভিস দেয়ার এত কেন চার্জ আমি বুঝে উঠতে পারি না। পল্লী বিদ্যুতের আগে আমাদের এত বেশি বিল আসে নাই, কিন্তু এখন অনেক বেশি বিল আসে। আর এই প্রিপেড মিটারে ডায়াল করার এই সিস্টেমগুলো আসলে অনেক বেশি পেইনফুল। এই তো বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসতেছি এখন রান্নাঘরে, কারণ ভাত উঠিয়ে দেব। ভাত উঠিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করে নেব। এই তো তো এখন আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিচ্ছি। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করি এবং একটু সময়ও কাটে, যেহেতু বাসায় একা একা বোর লাগে। এই কারণে কিন্তু দেখা যায় যে আপনাদের সাথে আমার সময় কাটানো হলো, সেই সাথে কাজও হলো, সেই সাথে ভিডিও হলো। তো এইভাবেই একটু আমি এটা ধুয়ে নিচ্ছি। চাল একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে।
এই চালগুলো দেখতেছে আমাদের বাড়ির চাল, এই কারণে কিন্তু একটু এই যে এরকম ময়লা ময়লা হয়, দেখা যায় যে অনেকদিন এভাবে আছে পুরনো চাল। তবে এই চালগুলো খাওয়ার অনেক বেশি মজা, আর অন্যরকম স্বাদ লাগে। অনেকে তো বলে যে একটু মিষ্টি মিষ্টি স্বাদও আছে। তো চালটা এরকম ভাবে ধুয়ে নিব, আর বেশ কয়েকবার পানি দিয়ে ধুবো, এতে কিন্তু একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর এত বেশি গরম, গরমের মধ্যে জীবনযাত্রাটা একদম পুরো দুর্বিষহ হয়ে গেছে, কিন্তু কি আর করবো, এই তাপদাহের মধ্যে আমাদের সবকিছুই করতে হয়। আর আমরা জানি এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রান্নাঘরে, যখন রান্না করা হয় আগুনের পাশে রান্না করা দেখি কষ্টের। পুরো ইউরোপ জুড়ে যেখানে পুরো মানে গরমে নাজেহাল অবস্থা, একদম তাপমাত্রা প্রায় 10-12 ডিগ্রি করে মানে বেশি হয়ে গেছে। যেখানে নর্মাল তাপমাত্রা 28-30, সেখানে 40-42-45 হয়ে গেছে তাপমাত্রা। আসলে আমাদের জলবায়ু পরিবর্তনটা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা কিন্তু আমরা মানে আসলে জানি। তারপরেও আমরা মানে বেখেয়ালি ভাবে কিন্তু সারা বিশ্বেই অতিরিক্ত কার্বন নিঃসরণ তো চলছেই। আর রিসেন্টলি ভেনেজুয়েলার যে ভূমিকম্প, সেটা আসলে অনেক বেশি মর্মাহতকর। আর ভূমিকম্পের মাত্রাটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। জাপানে ভূমিকম্প, ক্যালিফোর্নিয়াতে ভূমিকম্প, বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকায় মানে আমাদের তো মানে বেশিরভাগ আত্মীয় স্বজন আপনজন ঢাকাতেই বেশি থাকে। আর ঢাকায় ভূমিকম্প হলে যেরকম একটা মেসাকার অবস্থা হবে, নিউজগুলো দেখি খুব মানে টেনশন হয় যে কখন কি ঘটে না ঘটে। ঢাকায় ভূমিকম্প হলে আসলে ঢাকায় মানে আবাসন গুলো যে এতটাই নাজুক, বিল্ডিং গুলো এতটাই যে মানে দুর্বল, কাঠামো গুলো খুবই মানে খারাপ। এই কারণে কিন্তু টেনশন হয় যে ভূমিকম্প হলে কি একটা খারাপ সিচুয়েশন হবে, তার তো কোনো ঠিক নাই। এই জন্য মানে বারবার ভূমিকম্পের নিউজ আসলেই অনেক বেশি টেনশন হয়। তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তুমি হেফাজত করো, তুমি হেফাজতের মালিক, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো যে যেখানেই থাকুক। আর আমাদেরকে এই আসমানি বালা জমিনি বালা এসব গুলো থেকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। ভাত উঠিয়ে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু লাঞ্চ বক্সটা আমি সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। এটা আমি ডাইনিং টেবিলে রেখে দেব। তো বাসায় যখনই থাকি, একা হোক আর যাই হোক, আমি সবকিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বেশ কিছুদিন বাসাতে ছিলাম না, এই কারণে কিন্তু বাসা একটু এলোমেলো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ক্লিন করতে হবে। তো অফিস থেকে এসে ঝটপট একটু গুছিয়ে সবকিছু মানে গুছিয়ে রেখে তারপরে মানে খাওয়া দাওয়া সেরে রেস্ট করব। অনেক বেশি জার্নি করে ধকলে কিন্তু জীবন শেষ। আসলে মানে এমন চাকরি করি, বাবা মা পরিবার ছেড়ে দূরে থাকতে হয়। আর এভাবেই আর কি বাকি জীবনে হয়তো চলে যাবে। তো কিছু করার নাই, সবকিছু মিলিয়ে জীবনের মতো তো চলবেই। আর আসলে একটু গল্প করতে করতে আপনাদের সাথে কাজগুলো করে নিচ্ছি। তানু বাসায় নাই, এই কারণে বাসাটা বেশ খালি খালি লাগে, একা একা আসলে ভালো লাগে না। সত্য একটা কথা, আমি একা থাকতে পারি, তবে কেন যেন মানে এখন বউ বাচ্চা ছাড়া বাসাটা আমার কাছে একদমই শূন্য মনে হয়। দেখেন কেমন এলোমেলো অগোছালো লাগে। আসলে বাসার মানুষ বাসায় না থাকলে একদমই ভালো লাগে না। তো আসলে প্রয়োজনের তাগিদেই তো একা আছি। আমার শ্বশুর শাশুড়ি হজে থেকে এসেছেন, তো ইনশাল্লাহ তাদেরকে আমি দেখতে যাব। এখনো দেখতে যাওয়া হয়নি, ইনশাল্লাহ গিয়ে দেখে এসে আবার তানু এবং তাফসিরকে নিয়ে আসব। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।